আমরা হচ্ছে আজকে মেজারমেন্ট ওয়ানের মূলত চ্যাপ্টার 3 এর ক্লাস করব। তো আজকে মূলত হচ্ছে তোমাদের জেনারেশন ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের টিচার এখনও সুস্থ হয়নি, জ্বর আসছে আর কি, এজন্য আমাকেই আবার নিতে হচ্ছে। তো মূলত আমরা মেজারমেন্ট ওয়ানের চ্যাপ্টার 3 যেটা, হ্যাঁ, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের কার্যনীতি, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের কার্যনীতি, এটা করব আজকে। হ্যাঁ, আর এটাকে ইংলিশে বলা হয় যে প্রিন্সিপাল অফ অপারেশন অফ ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, আমরা দ্বিতীয় অধ্যায়ে হচ্ছে 3 প্রকারের ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে ইন্ডিকেটিং, আর একটা হচ্ছে ইন্টিগ্রেটিং, হ্যাঁ, আর একটা হচ্ছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট বা ডিফ্লেক্টিং ইনস্ট্রুমেন্ট। ইন্ডিকেটিং, আরেকটা হচ্ছে ইন্ট্রিগেটিং, আরেকটা হচ্ছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট বা রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট বলা হয় আর কি এটাকে। এই 3 প্রকার ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমরা বেসিক আলোচনা করেছিলাম গত ক্লাসে, মানে দ্বিতীয় অধ্যায়ের ক্লাসে। তো আজকে আমরা এই ইন্ডিকেটিং, হ্যাঁ, ইন্ডিকেটিং, একটা আছে ইন্ডিকেটিং, আর একটা হচ্ছে ইন্ডিকেটিং। একটা ইন্ডিকেট করে, ইন্ডিকেটিং, হ্যাঁ, একটা হচ্ছে ইন্ডিকেটিং, আর একটা হচ্ছে তোমার ইন্ট্রিগেটিং। একটা হচ্ছে ইন্ডিকেটিং, আর একটা হচ্ছে ইন্ট্রিগেটিং। ঠিক আছে, তো ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে সেই টাইপের ইনস্ট্রুমেন্ট যেগুলোর হচ্ছে কাঁটা থাকে। হ্যাঁ, একটা কাঁটা থাকে, সেই কাঁটার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন প্যারামিটারকে মেজার করি। এই টাইপ ইনস্ট্রুমেন্ট হচ্ছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, নট ইন্টিগ্রেটিং। ইন্টিগ্রেটিং না, ইন্ডিকেটিং। ঠিক আছে, তো ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টে কি থাকে, এরকম কাটা থাকে। তো আমরা এই তৃতীয় অধ্যায়ে আলোচনা করব আসলে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, এটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, তো এই যেহেতু ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টে একটা কাটা থাকে, এই কাটাকে ঘোরানোর জন্য, হ্যাঁ, এই কাটাকে নড়াচড়া করানোর জন্য দরকার হয় কিছু টর্ক বা বলের, শক্তির দরকার হয়, বলের দরকার হয়, বা টর্কের দরকার হয়। টর্কের দরকার হয়, বলকে বলা হয় ফোর্স, আর টর্ককে TORQUE, হ্যাঁ, এটাকে বলা হয় টর্ক। বল আর টর্ক একই জিনিস। ঠিক আছে, বল এটা হচ্ছে ঘূর্ণায়মান হতে পারে, সমান্তরাল হতে পারে, আর টর্কটা জেনারেলি হচ্ছে ঘূর্ণায়মান বল। ঘূর্ণায়মান বলটাকেই মূলত টর্ক বলা হয়। তো এই যেহেতু এটা কাঁটাটা ঘুরে সামনে পিছনে ডানে বামে ঘুরে, তো এই জন্য হচ্ছে এটাকে আমরা টর্ক হিসেবেই এই মূলত ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টকে চালানোর জন্য যে বল ব্যবহার করা হয় সেটাকে আমরা টর্ক নামেই ডাকবো। হ্যাঁ, টর্ককে প্রকাশ করা হয় হচ্ছে এইরকম টাউ দ্বারা। হ্যাঁ, টাউ চিহ্ন দ্বারা টর্ককে প্রকাশ করা হয়। তোমাদের বইয়ে ডিরেক্ট বড় হাতের টি দেয়া আছে আর কি, টি টাউ যেটাই বলো না কেন, হ্যাঁ, একটা বললেই হয়েছে, সমস্যা নাই। তো এই কাঁটাটাকে ঘোরানোর জন্য, স্থির করানোর জন্য, নিয়ন্ত্রণ করানোর জন্য এই ফোর্স বা বল যেগুলো আছে সেগুলো হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ডিফ্লেক্টিং টর্ক, হ্যাঁ, ডিফ্লেক্টিং টর্ক। এরপর যেটা আছে সেটা হইল কন্ট্রোলিং ফোর্স বা টর্ক। হ্যাঁ, আমি ফোর্স লিখছি না, টর্ক লিখছি ডিরেক্ট, কন্ট্রোলিং টর্ক। এরপর হচ্ছে ড্যাম্পিং টর্ক, ড্যাম্পিং টর্ক।
হ্যাঁ, এই 3 প্রকারের বল বা টর্ক ব্যবহার করা হয় এই কাঁটাটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। হ্যাঁ, এই কাঁটাটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য 3 ধরনের টর্ক বা ফোর্স ব্যবহার করা হয়। তো ডিফ্লেক্টিং টর্ক বা বিক্ষেপ বল, এটাকে বাংলায় যদি বলি আমি, সেটাকে বলা হয় বিক্ষেপ বল। এটা আসলে কি বা এটা কই থেকে আমরা পাই? হ্যাঁ, তো তোমার হচ্ছে ডিফ্লেক্টিং টর্ক বা বিক্ষেপ বল মূলত হচ্ছে আমি যেই জিনিসটা মেজার করব সেখান থেকেই পাওয়া যায়। যদি কারেন্ট মেজার করি, হ্যাঁ, কারেন্টটাই হলো, আমরা হচ্ছে যদি মেজারিং ইনস্ট্রুমেন্টের দুই প্রান্ত কোনো কারেন্ট সোর্সে ধরি বা কোনো কারেন্ট শাখায় ধরি, তাহলে সেখান থেকে যে কারেন্টটা পাবো সেটাই ডিফ্লেক্টিং টর্ক বা বিক্ষেপ বল হিসেবে কাজ করে। ঠিক আছে? যদি ভোল্টেজ হয় সেক্ষেত্রে ভোল্টেজ বিক্ষেপ বল বা ডিফ্লেক্টিং টর্ক হিসেবে কাজ করে, পাওয়ার হলে পাওয়ার। ঠিক আছে, এরপর আসো, এই ডিফ্লেক্টিং টর্কের ক্ষেত্রে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টে কি থাকে? কাঁটা থাকে। হ্যাঁ, তো এই কাঁটা তো ডিফ্লেক্টিং টর্কের কারণে বিক্ষেপ দিচ্ছে, ডান থেকে বামে বা বাম থেকে ডানে বিক্ষেপ তো দিচ্ছে এই কাঁটাটা, তাই না? এই কাঁটাটা তো বিক্ষেপ দিচ্ছে। ঠিক আছে, বিক্ষেপ তো দিচ্ছে, সেটা হচ্ছে ভোল্টেজ বা কারেন্টের কারণে। কিন্তু একটা জায়গায় গিয়ে সেটাকে মানে ভোল্টেজ বা কারেন্টের একটা সীমা থাকে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টের। ভোল্টেজ বা কারেন্ট বা পাওয়ার যেটাই মাপো না কেন, রেজিস্ট্যান্স হোক ক্যাপাসিটেন্স হোক, হ্যাঁ, সেটাকে মাপার জন্য একটা নির্দিষ্ট সীমা থাকে। অর্থাৎ সে কত দূর পর্যন্ত যাইতে পারে, হ্যাঁ, আবার কত দূর থেকে কত দূরে ফিরে আসতে পারে। অর্থাৎ আমি ধরো এই কাঁটাটা আমি 0 থেকে শুরু করছি মাপা, সে হয়তো বা ধরো 0 থেকে শুরু করছি মাপা, সে এখানে ধরো 50, হ্যাঁ, সে 50-তে গেছে এক সময় ধরো এই জায়গায় চলে আসছে। হ্যাঁ, এই জায়গায় চলে আসছে। তো এটা আসছে কিসের জন্য? ডিফ্লেক্টিং টর্কের কারণে। হ্যাঁ, 0 থেকে 50-তে চলে গেছে ডিফ্লেক্টিং টর্কের কারণে, কারণ আমি হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্টের দুই প্রান্ত কোনো ভোল্টেজ সোর্সে বা কারেন্ট সোর্সে ধরে ফেলছি, এর ফলে সে বিক্ষেপ দিয়ে দিছে। হ্যাঁ, ডিফ্লেক্টিং টর্ক পেয়ে গেছে, ব্যাস। কিন্তু এখন আমার মাপা শেষ, এখন ওটাকে আমি 50-ই রাখবো? 50-এ তো রাখবো না, সেটাকে কি করব? সেটাকে আমার ঘুরিয়ে আবার ইনিশিয়াল পজিশনে নিয়ে আসতে হবে। আমাকে কি করতে হবে? সেটাকে আবার 0-তে নিয়ে আসতে হবে। হ্যাঁ, অর্থাৎ আগের অবস্থানে ফিরে নিয়ে আসার প্রক্রিয়াকে বা যে বলের মাধ্যমে তোমার হচ্ছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের কাঁটাটাকে ইনিশিয়াল পজিশনে মানে আগের অবস্থায় ফিরে নিয়ে আসা হয়, তাকে আমরা বলি কন্ট্রোলিং টর্ক। হ্যাঁ, তাকে আমরা বলি কন্ট্রোলিং টর্ক। আর এই কন্ট্রোলিং টর্কটা উৎপন্ন করা হয় দুইভাবে। একটা হচ্ছে স্প্রিং মেথডে, স্প্রিংয়ের সাহায্যে। দ্বিতীয়টা হচ্ছে তোমার গ্র্যাভিটির সাহায্যে, গ্র্যাভিটেশনাল ফোর্স ব্যবহার করে। একটা হচ্ছে স্প্রিংয়ের পটেনশিয়াল ফোর্স ব্যবহার করে, আরেকটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে। তো এই কন্ট্রোলিং টর্কটা কিভাবে উৎপন্ন হয় আমরা একটু দেখি। প্রথমে দেখি স্প্রিংয়ের সাহায্যে আসলে কিভাবে উৎপন্ন হয়। ওকে, ধরো এটা একটা দণ্ড, এখানে স্প্রিং লাগানো আছে। বড় হয়ে গেছে অনেক, এত বড় আঁকলে আর একটা আঁকতে পারবো না নিচে। আচ্ছা, এখানে অনেকগুলো প্যাচ আছে আর কি। ঠিক আছে, এরপর এখানে আরেকটা স্প্রিং লাগানো আছে। আর এই দণ্ডটা মূলত হচ্ছে একটা ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের
ইনস্ট্রুমেন্টকে ঘুরায়, সে এই পাশে ঘুরলে দণ্ডটাও এই পাশে ঘুরে, এই পাশে স্পিন করে। হ্যাঁ, আর সে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট এই পাশ থেকে এই পাশে গেলে দণ্ডটাও হচ্ছে কি এই পাশ থেকে এই পাশে যায়। মানে হচ্ছে বিষয়টা এরকম মজার বিষয়, এটা দেখানো যাবে, সমস্যা নাই। ধরো দ্বন্দ্বটা হচ্ছে এটা, দ্বন্দ্বটা এটা। হ্যাঁ, আর ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট আসে এইরকমভাবে। হ্যাঁ, তো আমি যদি ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টটা বিক্ষেপ দিই তাহলে এই দণ্ডটাও কিন্তু ঘুরতেছে, এই দণ্ডটাও ঘুরতেছে। বিক্ষেপ দিলে তোমরা দেখতে পারতেছো কি না, বিক্ষেপ দিলে এই দণ্ডটাও যদি বাম থেকে ডানে আমি ঘুরাই তাহলে এই দণ্ডটাও কিন্তু সেমভাবে এইদিকে ক্লকওয়াইজ ঘুরতেছে। একবার বাম থেকে ডানে গেলে ইন্ডিকেটিং এটা হচ্ছে ইন্ডিকেটর, নীলটা হচ্ছে ইন্ডিকেটর। যদি আমি হচ্ছে বাম থেকে ডানে ঘুরাই তাহলে এটা ঘুরতেছে কি অ্যান্টি ক্লকওয়াইজ। আবার যদি ডান থেকে বামে ঘুরাই তাহলে কিন্তু নিচের এই দণ্ডটা ঘুরতেছে হচ্ছে ক্লকওয়াইজ। হ্যাঁ, সেম অ্যাজ দ্যাট এই জায়গাটা এইরকমই। যদি এই ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টটা বা কাঁটাটা হচ্ছে বাম থেকে ডান দিকে ঘুরে তাহলে এই যে দণ্ডটা আছে এই দণ্ডটা হচ্ছে এই দিকে ঘুরবে। ঠিক আছে, যেহেতু এটার সাথে অ্যাটাচড আছে। আর কাঁটাটা হচ্ছে বাম থেকে ডান দিকে আসলে এই দণ্ডটা ঘুরবে এই দিকে। ঠিক আছে, তো এখানে হচ্ছে ওই কাটার কাজ হচ্ছে বিক্ষেপ দেয়া, সেটা হচ্ছে এই মাইক্রোফোন অফ করে নাও। ওকে, সো আমরা বলছিলাম যে মূলত স্প্রিংয়ের সাহায্যে কিভাবে কন্ট্রোলিং টর্ক উৎপন্ন করা হয়। তো যেই কাঁটাটা বিক্ষেপ দিচ্ছে কিসের উপর ভিত্তি করে, এই যে তোমার হচ্ছে ডিফ্লেকশন টর্কের উপর ভিত্তি করে, সেটা কারেন্ট হতে পারে, ভোল্টেজ হতে পারে। হ্যাঁ, তো মূলত এই কাঁটাটা একটা দণ্ডের সাথে যুক্ত থাকে এবং দণ্ডতে দুইটা স্প্রিং লাগানো থাকে। একটা স্প্রিং দিয়েও কাজ চালানো যায়, তবে দুইটা স্প্রিং লাগানো থাকে তাহলে বিষয়টা আরও নিখুঁত হয় আর কি। হ্যাঁ, তো দেখো একটা স্প্রিং লাগানো আছে এই ডিরেকশনে, আরেকটা স্প্রিং লাগানো আছে তার উল্টা ডিরেকশনে, এই ডিরেকশনের উল্টা ডিরেকশনে আরেকটা স্প্রিং লাগানো আছে। তো কি হয়, যখন যন্ত্রটা তোমার কাঁটাটা হচ্ছে বাম থেকে ডান দিকে যায় তখন এই স্প্রিংটা টাইট হয়। হ্যাঁ, আর এই স্প্রিংটা ঢিলা হয়ে যায়, আরও প্রসারিত হয়। হ্যাঁ, আবার যদি কাঁটাটা ডান থেকে বাম দিকে আসে তাহলে এই স্প্রিংটা ঢিলা হয় আর এই স্প্রিংটা টাইট হয়। এর ফলে কি হয়, স্প্রিংয়ের মধ্যে যে সঞ্চিত শক্তিটা ছিল, পটেনশিয়াল শক্তিটা ছিল, সেটা মুক্ত পায়। ধরো স্প্রিংটা ইনিশিয়ালি জিরোতে ছিল, স্প্রিং তোমার হচ্ছে কাঁটাটা ইনিশিয়ালি জিরো পজিশনে ছিল, কাঁটা ইনিশিয়ালি জিরো পজিশনে ছিল। তো যখন এটা বিক্ষেপ দিয়ে এই পজিশনে যায় তখন এটা টাইট হয়। ঠিক আছে, এটা টাইট হয় আর এটা একটু ঢিল হয়। ঠিক, এতটুকু ক্লিয়ার? তো যখন এখানে আসলো কি হইলো, এই স্প্রিংটা টাইট হইলো, এই স্প্রিংটা ঢিল হইলো। কেন হইলো? কারণ আমি হচ্ছে একটা ভোল্টেজ টেস্ট করতেছি, তার ফলে কাঁটাটা ঘুরছে। কাঁটাটা কোন ফোর্সের কারণে ঘুরছে? এই হচ্ছে ডিফ্লেকশন টর্কের কারণে ঘুরছে, কোনো কারেন্ট বা ভোল্টেজের কারণে। এখন কথা হইলো আমি মাপা শেষ করে দিছি, এখন কি হবে, এই স্প্রিংটা যে টান খাইছে সে হচ্ছে আস্তে করে আবার যেই জায়গায় পজিশনে ছিল স্প্রিংকে তুমি যদি টানো প্রসারিত হয়, আবার ছেলে দিলে কি আগের জায়গায় চলে আসে। এই স্প্রিংটা যেই জায়গায় যতখানি টান খাইছে ততখানি পজিশনে আবার, অর্থাৎ জিরোতে ছিল জিরোতেই কাঁটাটাকে ঘুরিয়ে নিয়ে চলে আসে। এটা হচ্ছে তোমার সংকুচিত হয়ে গেছিল, এটাও আগের জায়গায় ফিরে আসে, এটা প্রসারিত হয়ে গেছিল, এটাও আগের জায়গায় ফিরে আসে। তবে শর্ত হইল যে এই স্প্রিংগুলো ব্যবহার করা হয়, এই স্প্রিংগুলোর প্যাচ, হ্যাঁ, টার্ন সংখ্যা অনেক বেশি থাকতে হবে আর স্প্রিংগুলো খুবই পাতলা হতে হবে, ছোট স্প্রিং হতে হবে এবং টার্ন সংখ্যা বেশি থাকতে হবে। এই হচ্ছে তোমার কন্ট্রোলিং টর্ক উৎপন্ন করার প্রথম পদ্ধতি, অর্থাৎ স্প্রিংয়ের সাহায্যে আমরা কিভাবে কন্ট্রোলিং টর্ক উৎপন্ন করতে পারি। এখন এটার কিছু সূত্র আছে, এই কন্ট্রোলিং টর্কের সূত্র আছে, অর্থাৎ এই যে স্প্রিংয়ের সাহায্যে যে টর্ক উৎপন্ন হচ্ছে সেই টর্কের সূত্র হচ্ছে টি, টর্ক টি ইকুয়ালস টু হচ্ছে ই বি এল স্কোয়ার ডিভাইডেড 12L ইন্টু থিটা, যার একক হচ্ছে কেজি পার মিটার। ওকে,
এখন টি কি? টি হচ্ছে টর্ক, ই হচ্ছে ইয়ং মডুলাস। হ্যাঁ, ইয়ং মডুলাস বা ইয়ং এর গুণাঙ্ক, এটা একটা নির্দিষ্ট মান আছে, নির্দিষ্ট ফিক্স মান আছে। এগুলা তোমরা যখন ফিজিক্স পড়ছো তখন হয়তো পড়তে পারো, যদি না পড়ো ডুয়েট অ্যাডমিশনে এগুলো কিন্তু আছে, ইয়ং মডুলাস। হ্যাঁ, ইতে ইকে বলা হয় হচ্ছে ইয়ং ইলংগেশন। হ্যাঁ, ইলংগেশন মডুলাস বা ইয়ং মডুলাস, এটাকে ইও বলা হয়, অনেক সময় ওয়াইও বলা হয়। ওয়াই ই দুইভাবেই প্রকাশ করা হয়, এটার একটা ফিক্সড মান আছে, আমি বলে দিচ্ছি। বি হচ্ছে ব্রেথ, বি হচ্ছে ব্রেথ, অর্থাৎ স্প্রিংয়ের যে পাতটা আছে, এই স্প্রিংটা না, এই স্প্রিংটা যদি আমি হচ্ছে লম্বা করি, হ্যাঁ লম্বা করলে এরকম টাইপ হবে না, বেশি মোটা হয়ে গেছে, এরকম টাইপ লম্বা একটা জিনিস হবে। হ্যাঁ, তো বি হচ্ছে এই স্প্রিংটাকে লম্বা করলে যে প্রশস্ততা, অর্থাৎ স্প্রিং পাথের ব্রেথ, স্প্রিং এর প্রশস্ততা, এগুলো তোমাদের বইয়ে লেখা আছে। বি হচ্ছে স্প্রিং পাথের প্রশস্ততা। এল কি? এল মানে হচ্ছে তোমার, সরি এটা এল না, এটা টি। এল হচ্ছে নিচেরটা, টি হচ্ছে তোমার হচ্ছে থিকনেস, মানে হচ্ছে এই পার্টটা কতটুকু মোটা বা কতটুকু পুরু, হ্যাঁ সেটা হচ্ছে এই টি দ্বারা প্রকাশ করা হয়। 12 তো 12 একটা কনস্ট্যান্ট মান, আর এল হচ্ছে লেন্থ। লেন্থ মানে কি? এই পার্টটা আসলে কতখানি লম্বা। এই হচ্ছে মূলত এই স্প্রিংটা কতখানি টর্ক উৎপন্ন করবে, সেটা এই ফর্মুলার মাধ্যমে আমি বের করে ফেলতে পারবো। এই ফর্মুলার মাধ্যমে আমরা বের করে ফেলতে পারবো, যেটার একক হচ্ছে কেজি পার মিটার। টর্ক টি ইকুয়ালস টু ই বি টি স্কোয়ার ডিভাইডেড 12L। এখানে যে থিটাটা আছে, থিটাটা হচ্ছে তোমার কৌণিক বিক্ষেপ রেডিয়ানে, অর্থাৎ এটা কত কোণ সরতে পারে, এই টর্কটা উৎপন্ন হইলে এর কৌণিক ডিস্টেন্সটা কত। হ্যাঁ, টর্কটা উৎপন্ন হইলে যে কাঁটাটা কত কোণে বা কত ডিগ্রিতে সরতে পারে, হ্যাঁ সেটার মান হচ্ছে থিটা। এগুলো দিয়ে ম্যাথ আছে, ম্যাথে সবগুলা মান দেয়া থাকবে, তোমাকে জাস্ট সূত্রে বসে ম্যাথ সলভ করতে হবে, আমি ম্যাথও করাই দিব, সমস্যা নাই। ওকে, তো এটা গেল। এখন অনেক সময় তোমার হচ্ছে টর্ক বের করতে বলে না, পীড়ন বের করতে বলতে পারে। হ্যাঁ, পীড়নের ইংলিশ হচ্ছে স্ট্রেস। হ্যাঁ, স্ট্রেস মানে হচ্ছে পীড়ন। তো এস ইকুয়ালস টু হচ্ছে 60 বিটি স্কোয়ার, এটার একক হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার। হ্যাঁ, স্ট্রেস একটা বল, 60 বি টি স্কোয়ার, এটা সূত্র, এগুলোর ডেরিভেশনও আছে। তোমরা যখন হায়ার ক্লাসে ফিজিক্স পড়বা তখন পটেনশিয়াল ফোর্স, তারপর হচ্ছে স্প্রিং ফোর্স, এগুলা নিয়ে যে সূত্রর প্রমাণ, এই প্রমাণগুলো করাবে হয়তোবা যদি হায়ারে স্টাডি করো এগুলোর বিষয়ে। এগুলো জাস্ট তোমাদের বইয়ে সূত্র দেয়া আছে, এই জন্য আমি সূত্রই লিখে দিচ্ছি। হ্যাঁ, তো এগুলো দিয়ে ডিরেক্টলি ম্যাথ করা যায়, এগুলোর ডেরিভেশনও আছে, কই থেকে আসছে, কি কারণে আসছে, এগুলো ডিটেইল পড়াশোনা তোমাদের নাই, এই জন্য আমি বলছি না। ওকে, তো হ্যাঁ, তো এখানে কি আছে, এস ইকুয়ালস টু হচ্ছে 60 বি টি স্কোয়ার কেজি পার মিটার স্কোয়ার। এই জায়গায় যে টিটা আছে, টি এর মান যদি আমি এটা বসাই দিই তাহলে কি আসবে, স্ট্রেস এস ইকুয়ালস টু আসবে হচ্ছে 6 ইন্টু টি এর মান কত, টি এর মান হচ্ছে ই বি টি স্কোয়ার ডিভাইডেড 12L। আর এটার নিচেও কিন্তু 6 এর নিচে কি ছিল, 6 এর নিচে ছিল বি টি স্কোয়ার, এই তো ইন্টু থিটা। এটা কিসের মান, এটা হচ্ছে টি এর মান। এই টি এর মানটা জাস্ট আমি এই জায়গায় বসাইছি, তাহলে এই বিটি স্কোয়ার কাটা যায়, আর কি কি কাটা যায়, 6 আর 12 কাটা গেলে 2 থাকে জাস্ট, আর এটা হচ্ছে থিটা। ওকে, তো এস ইকুয়ালস টু আলটিমেটলি আমরা পাই ই থিটা ডিভাইডেড বাই 2L। হ্যাঁ, ই থিটা ডিভাইডেড বাই 2L, এটাই তো নাকি, টি স্কোয়ার
ও আচ্ছা, এই সূত্রে স্কোয়ার না, এই সূত্রে হচ্ছে কিউব ছিল, এই সূত্রে কিউব ছিল, এই জন্য এখানে একটা এটা যদি কিউব থাকে আর এই তোমার হচ্ছে এস এর সূত্রে হচ্ছে টি এর ওপর স্কোয়ার ছিল, আর হচ্ছে টি এর সূত্রে টি এর ওপর কিউব ছিল, এই জন্য এখানে একটা টি বেঁচে যাবে, একটা টি অবশিষ্ট থাকবে। তাহলে এস ইকুয়ালস টু হচ্ছে ই থিটা টি ডিভাইডেড টু এল, ই থিটা টি ডিভাইডেড টু এল। এখন আমি যদি এই এলটাকে এই পাশে নিয়ে আসি, এলটাকে এই পাশে নিয়ে আসি, এই টিটাকে এল এর নিচে নিয়ে যাই, তাহলে বিষয়টা কীরকম দেখতে হয় একটু দেখি। উপরে থাকে ই আর নিচে থাকে হচ্ছে এস, আর নিচে উপরে থিটা থাকে আর টু থাকে, থিটা বাই টু আমরা আলাদাভাবে লিখব, ঠিক আছে? তো এল বাই টি হচ্ছে তোমার বিকৃতি বোঝায়, বিকৃতি, হ্যাঁ, এল বাই টি হচ্ছে বিকৃতি বোঝায়, সরি, এল বাই টি হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত বোঝায়, দৈর্ঘ্যের অনুপাত, দৈর্ঘ্য ও পুরুত্বের অনুপাত। এটা অনেক সময় ম্যাথে চাইতে পারে, দৈর্ঘ্য ও পুরুত্বের অনুপাত, অনুপাত, ঠিক আছে? তো আমার ম্যাথ করতে গেলে কোন কোন সূত্র কাজে লাগতে পারে? প্রথমে এই সূত্র কাজে লাগতে পারে, তারপর এই সূত্র কাজে লাগতে পারে, এগুলো হচ্ছে একক সহ মুখস্থ করবা। এর টর্কের একক হচ্ছে কেজি পার মিটার, তারপর হচ্ছে স্ট্রেসের একক হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে এই সূত্র লাগতে পারে, এটাও স্ট্রেসের সূত্র, এই দুইটাই স্ট্রেসের সূত্র, হ্যাঁ, এটা টি টর্কের টি এর মান বসানোর পর আর টি এর মান বসানোর আগে, আর এটা হচ্ছে দৈর্ঘ্য ও পুরুত্বের অনুপাত, দৈর্ঘ্য ও পুরুত্বের অনুপাতের সূত্র এটা। এখানে আমি বলছি না ই বা ইয়ং মডুলাসের একটা নির্দিষ্ট মান আছে, ইয়ং মডুলাসের একটা নির্দিষ্ট মান হলো, ই এর মান হচ্ছে 12 ইন্টু 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার, ই এর মান, ঠিক আছে? আর এস এরও একটা নির্দিষ্ট মান আছে। এগুলোর নির্দিষ্ট মান আসলে কার উপর? ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে। আর যে তোমার হচ্ছে স্প্রিং তৈরিতে যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় সেই ম্যাটেরিয়ালটা হচ্ছে ফসফরাস ব্রোঞ্জ, ফসফরাস ব্রোঞ্জ, হ্যাঁ, ফসফরাস ব্রোঞ্জ মানে ফসফরাস আর ব্রোঞ্জের মিশ্রিত রূপে একটা স্প্রিং তৈরি করা হয়, সেই স্প্রিংটা হচ্ছে এই কন্ট্রোল টর্ক তৈরিতে ব্যবহার করা হয়। তো এই ফসফরাস ব্রোঞ্জের ই এর মান হচ্ছে এটা, আর ফসফরাস ব্রোঞ্জের এস এরও একটা নির্দিষ্ট মান আছে, এই মানগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, হ্যাঁ, এস এর একটা মান আছে 3 ইন্টু 10⁶ কেজি পার মিটার স্কোয়ার, ঠিক আছে? এটা আর এটা কেটে দিলে বড় এল বাই টি ইকুয়ালস টু হয় 2000 ইন্টু থিটা বাই 2 আসে। হ্যাঁ বলো, 2000 ইন্টু থিটা বাই 2 আসে। তুমি গুগল মিটে একা, ফেসবুকে হয়তো বা আছে, আমাদের লাইভ তো দুইটা একসাথে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই লাইভ একসাথে হয় আমাদের, ওকে। আচ্ছা, তো এই হচ্ছে মূলত এই সূত্রগুলো কাজে লাগে না, এই সূত্র কাজে লাগে, এই সূত্র কাজে লাগে, হ্যাঁ, এগুলো জাস্ট বইয়ে দেয়া আছে, আমি দেখাইলাম। তো এইটা, এই যে এত ফাইনালি আমার আসছে এইটা, এই দুইটা তোমার হচ্ছে কাটাকাটি করলে এটা আসে, হ্যাঁ। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে যে দৈর্ঘ্য ও পুরুত্বের যে অনুপাতটা, সেই অনুপাতটার মান এটার থেকে বেশি হবে না, হওয়া উচিত নয়, তাহলে সেটা আদর্শ স্প্রিং হবে না। অর্থাৎ
তোমার হচ্ছে 2000 ইন্টু θ/2। থিটার মানটা এখনো আননোন। এখন আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে চাই সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কত অ্যাঙ্গেলে আমি ঘুরাইতে চাই, 180-তে ঘুরাইতে চাই নাকি 120-এ ঘুরাতে চাই, এই কাঁটাটাকে 180 না 120-এ কততে ঘুরাতে চাই সেটা ডিপেন্ড করে এই থিটার উপর। ঠিক আছে, তো এটা এই নির্দিষ্ট মানের বেশি হতে পারবে না। একটা আদর্শ স্প্রিং ব্যবহার করতে হলে এই রুলটা ফলো করতে হবে, তার দৈর্ঘ্যের অনুপাত এবং পুরুত্বের অনুপাত এটার সমান হতে হবে। ঠিক আছে, ওকে। এই হচ্ছে তোমার স্প্রিংয়ের সাহায্যে কন্ট্রোল টর্ক উৎপন্ন করার পদ্ধতি আমরা দেখলাম। এরপর আমরা দেখব গ্র্যাভিটির সাহায্যে কিভাবে আমরা টর্ক উৎপন্ন করতে পারি। তো গ্র্যাভিটির সাহায্যে কি করা হয়, জাস্ট সিম্পলি একটা ওজন লাগানো হয়। এটা হচ্ছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, এটার সাথে দুইটা ছোট ছোট বল লাগানো হয়, লোহার বল বা মেটালের বল লাগানো হয়। হ্যাঁ, তো এটা যদি হচ্ছে এইদিকে ডান থেকে বামে যায় তাহলে এটা এইদিকে যাবে। হ্যাঁ, তো আবার কাঁটা যদি বাম থেকে ডানে যায় তাহলে এটা কোন দিকে যাবে, উপরে উঠবে। তো যখন এটা এটা একটা স্টেবল পজিশন, কাঁটাটা যদি এদিকে ঘুরে, হ্যাঁ, অর্থাৎ সে প্রথমে কি করলো, ডিফ্লেকশন টর্ক উৎপন্ন করার জন্য কারেন্ট বা ভোল্টেজ মেজার করলো। কারেন্ট বা ভোল্টেজ যখনই মেজার করলো তখন কাঁটাটা ঘুরে এইদিকে চলে গেল, কাঁটাটা ঘুরে এইদিকে চলে গেল, তার মানে ডিফ্লেকশন টর্ক উৎপন্ন হইলো। তো এখন কি করতে হবে, কাঁটাটাকে আগের অবস্থানে ফিরে নিয়ে যাইতে হবে, জিরোতে নিয়ে আসতে হবে। সেই জন্য দরকার আমার কন্ট্রোলিং টর্ক। কন্ট্রোলিং টর্ক কিভাবে উৎপন্ন করবে, একটা তো স্প্রিং পদ্ধতিতে কিছুক্ষণ আগে দেখলাম, আর একটা হচ্ছে গ্র্যাভিটির পদ্ধতিতে। অর্থাৎ এই কি বলে, কাঁটার দুই পাশে দুইটা বল লাগানো হয় এবং তারা হচ্ছে, যেহেতু বলের একটা ওজন আসে, এই বলগুলা ছোট, খুবই ছোট হয়। হ্যাঁ, তাও তো অল্প কিছু ওজন আছে, এই ওজনের ফলে কি মাধ্যাকর্ষণজনিত শক্তির কারণে নিচের দিকে টানে আর কি। তো এগুলো এমনভাবে সেট করা থাকে যে কাঁটাটা জিরোতে স্টেবল থাকবে। তারপর যখন আমি কারেন্ট ভোল্টেজ মাপবো তখন কাঁটাটা যখন বাম থেকে ডান দিকে চলে যাবে, হ্যাঁ, তখন এই বলগুলো উপরে বা নিচে উঠবে। এবং যখন আমার কারেন্ট বা ভোল্টেজ মাপা শেষ হবে তখন সেই গ্র্যাভিটির টানে অটোমেটিক্যালি সে এই পজিশনে আবার ডান থেকে বাম দিকে চলে আসবে। ঠিক আছে, তো এটাকে বলা হয় হচ্ছে গ্র্যাভিটেশনাল টর্ক, গ্র্যাভিটেশনাল মেথডের সাহায্যে কন্ট্রোলিং টর্ক উৎপন্ন করার প্রক্রিয়া। গ্র্যাভিটেশনাল মেথডের সাহায্যে কন্ট্রোলিং টর্ক উৎপন্ন করার প্রক্রিয়া। হ্যাঁ, এটাকে যদি আমি আরও সুন্দরভাবে আঁকি তাহলে এটাকে ম্যাথমেটিক্যাল টার্ম আমি যদি দিতে চাই তাহলে ধরো টর্কটা কাঁটাটা বিক্ষেপ দিয়ে এই জায়গায় চলে গেছে, তখন ওজনগুলা এই জায়গায় চলে আসছে। আগে ছিল এই জায়গায় আর এই জায়গায় ছিল, তাই না? এখন এই দুই জায়গায় চলে আসছে। এটা ধরো ও, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে না, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, এটাকে সি বা ডাব্লিউ বলতে পারি আমরা। ওকে, তো এটা হচ্ছে লব্ধি বল। এই দুইটা তোমার ভরের ব্যালেন্স বল হচ্ছে এটা। হ্যাঁ, দুইটা ভর ব্যালেন্স করে যেই বলটা তৈরি করে সেটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করতেছি। তো এখান থেকে যেই টর্কটা উৎপন্ন হবে সেই টর্কটাকে আমরা বলতে পারি, অর্থাৎ এটাকে আমরা ডিফাইন করতে পারি, ও এ বলকে ডিফাইন করতে পারি আমরা হচ্ছে ডাব্লিউ কস থিটা দ্বারা। অর্থাৎ এই যেই বলটা, এটা যে লব্ধি বল, এটার থিটা উপাংশ কস থিটা, ও এটা হচ্ছে কস থিটা, এই বলটার কস থিটা উপাংশ হচ্ছে ও এ। হ্যাঁ, আর এই বলটার সাইন থিটা উপাংশ হচ্ছে ও বি। ঠিক আছে, তুমি যদি এটাকে একটা ত্রিভুজ কল্পনা করো, মানে এরকম কল্পনা করো একটা ত্রিভুজ, হ্যাঁ, মানে দুইটা ত্রিভুজ যদি কল্পনা করো, হ্যাঁ, যদি এটা হচ্ছে ডাব্লিউ হয়, এটা ও হয়, এটা বি, এটা এ, তাহলে ও এ ইকুয়ালস টু হবে ডাব্লিউ কস থিটা। তোমরা চাইলে জ্যামিতিক টার্ম দিয়ে সলভ করে দেখতে পারো। হ্যাঁ, আর ও বি ইকুয়ালস টু হবে ডাব্লিউ সাইন থিটা। ঠিক আছে, অর্থাৎ এইটার উপাংশ, এটার কজ উপাংশ হচ্ছে ও এ, আর এইটার
সাইন উপাংশ হচ্ছে ওবি। ঠিক আছে, তাহলে টর্কটা কি হবে? টর্ক ইকুয়ালস টু হচ্ছে বল ইনটু দূরত্ব। হ্যাঁ, তো বল আমি এটাও ধরতে পারি, এটাও ধরতে পারি। হ্যাঁ, যে কোনো একটা ধরলেই হয়েছে। তো তোমাদের বইয়ে হচ্ছে আইডিয়াল বল হচ্ছে এটা ধরছে, ডাব্লিউ সাইন থিটা। যে কোনো একটা ধরলেই হবে, দুইটা ইকুয়াল বল, ডাব্লিউ সাইন থিটা আর দৈর্ঘ্য হচ্ছে এল। ডাব্লিউ সাইন থিটা আর দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে টর্ক টি ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ এল সাইন থিটা। হ্যাঁ, এটা আমরা পাইলাম। এটা হচ্ছে গ্র্যাভিটি ইউজ করে কন্ট্রোলিং টর্ক উৎপন্ন করার ফলে যে টর্কটা উৎপন্ন হয় সেই টর্কের সূত্র হচ্ছে টিসি ইকুয়ালস টু কি বলে ডাব্লিউ এল সাইন থিটা। এখন এই ডাব্লিউটা কনস্ট্যান্ট, এলটাও কনস্ট্যান্ট। এলটা কি হচ্ছে, এটা কত কত দূরত্ব, এই কাঁটাটা কত দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় এল। আর ডাব্লিউটা কি, এই হচ্ছে তোমার যে বলগুলো ইউজ করা হয়েছে তার ওজন। হ্যাঁ, ডাব্লিউ মানে হচ্ছে এমজি, ডাব্লিউ মানে হচ্ছে এমজি। এম হচ্ছে কি ওই বস্তুর ম্যাস বা ভর, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এগুলো যদি ফিজিক্স ভালো করে পড়ে থাকো তাহলে এগুলো তোমার কাছে পানির মতো সহজ। ফিজিক্স ভালো করে না পড়ে থাকলে হ্যাঁ তুমি মনে মনে বলবা যে ভাই এগুলো কি উল্টাপাল্টা বোঝায় বা উল্টাপাল্টা বলে। আসলে এগুলো সবগুলো ফিজিক্সের টার্ম, সবগুলো ফিজিক্সের টার্ম। হ্যাঁ, মজার মজার টার্ম আছে, যদি ফিজিক্স ভালো করে বুঝে থাকো তাহলে এগুলো বুঝবা। যাই হোক, তো আমরা হচ্ছে আলটিমেটলি গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে যে টর্কটা পাই সেটা হচ্ছে কি বলে টর্ক টি ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ এল সাইন থিটা। কিন্তু ডাব্লিউ এখানে হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এই মানটা জানা, এলও কনস্ট্যান্ট, এল এর মানটাও জানা, কিন্তু সাইন থিটা কতখানি টর্ক দিবে আসলে সেই মানটা জানা না। এই জন্য হচ্ছে টিসি ইকুয়ালস টু হচ্ছে সরি প্রপোর্শনাল টু আমরা বলতে পারি। এটাকে যদি আমি কে ধরি, কে কাকে ধরলাম, কে ইকুয়ালস টু আমরা ডাব্লিউ এল যদি ধরি, হ্যাঁ তাহলে ডাব্লিউ এল এর পরিবর্তে আমরা কে লিখতে পারি, কে সাইন থিটা লিখতে পারি। আর কেটাকে উঠাই দিলে এটা প্রপোর্শনাল হয়ে যাবে সাইন থেটার সমানুপাতিক হয়ে যাবে। কে এখানে হচ্ছে এই প্রপোর্শনাল কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক, আর কে এর মান হচ্ছে ওমেগা এল, যেটা আমরা হচ্ছে সূত্র থেকে বের করছি। ঠিক আছে, কে এটা কি প্রপোর্শনাল কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক। হ্যাঁ, যার ফলে এটার উঠে যেই কিন্তু সমান আর সমানের জায়গায় হচ্ছে প্রপোর্শনালিটি সাইন চলে আসছে। হ্যাঁ, তো কে হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, হ্যাঁ, যেটার মান হচ্ছে ডাব্লিউ এল, যেটা আমরা এখান থেকে বের করছি। ওকে, তো তোমার হচ্ছে এই জিনিসটা লাগবে ম্যাথ করতে, এই জিনিসটা ম্যাথ করতে লাগবে। তাহলে গ্র্যাভিটেশনাল টর্ক, এই গ্র্যাভিটেশনাল টর্কটা কার উপর ডিপেন্ড করে, এই সাইন থেটার উপর ডিপেন্ড করে, এই যে এই থেটার উপর ডিপেন্ড করে। আর অর্থাৎ এই বলটার সাইনের কৌণিক গুণফলের উপর ডিপেন্ড করে। এই বলটার এই পুরো টর্কটা, গ্র্যাভিটেশনাল টর্কটা সাইনের কৌণিক গুণফলের উপর ডিপেন্ড করে। এতটুকুই বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ ধরে। ওকে, এখন আমরা একটু ইতে যাব। আমরা তো পড়লাম দুইটা ফোর্স নিয়ে, কন্ট্রোলিং ফোর্স নিয়ে কথাবার্তা হলো, তাই না? কন্ট্রোলিং ফোর্স নিয়ে কথাবার্তা হইল। তো কন্ট্রোলিং ফোর্স কয়টা? একটা হচ্ছে স্প্রিংয়ের মাধ্যমে তৈরি করা হয় কন্ট্রোলিং ফোর্স, আরেকটা তৈরি করা হয় গ্র্যাভিটির মাধ্যমে। এখন আমরা দুইটার মধ্যে সম্পর্ক দেখব, দুইটার মধ্যে সম্পর্ক দেখব। আচ্ছা, সম্পর্কটা কি? এটা হচ্ছে 3.7-এ আছে, স্প্রিং ও গ্র্যাভিটি কন্ট্রোল সিস্টেমের মধ্যে তুলনা। স্প্রিং ও গ্র্যাভিটি কন্ট্রোল সিস্টেম এর তুলনা। তো তুলনা করতে এই দুইটাই তো কন্ট্রোল টর্ক, তাই না? আমার দরকার প্রথমেই হচ্ছে
ডিফ্লেকশন টর্ক, ডিফ্লেকশন টর্কটাকেই তো মূলত কন্ট্রোল করবে এই কন্ট্রোল টর্ক, তাই না? তো ডিফ্লেকশন টর্ককে আমরা টিডি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, আর এই ডিফ্লেকশন টর্কটা কিভাবে উৎপন্ন হয়? ডিফ্লেকশন টর্কটা উৎপন্ন হয় হচ্ছে কারেন্টের উপর বা ভোল্টেজের উপর। আমরা ধরে নিছি মানে হচ্ছে ডিফ্লেকশন টর্কটা আমরা প্রথমেই কি বলছি, তুমি হয়তো বা করো নাই, ক্লাসের প্রথম দিকে পড়া আসো নাই, জয়েন করো নাই, প্রথম দিকে ডিফ্লেকশন টর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে ডিফ্লেকশন টর্কটা কিভাবে উৎপন্ন হয়, কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টের কারেন্ট অথবা ভোল্টেজ যখন আমরা পরিমাপ করি তখন ডিফ্লেকশন টর্কটা উৎপন্ন হয়। অর্থাৎ ওই যেই কারেন্ট বা ভোল্টেজটা পরিমাপ করতেছি তার উপর ডিফ্লেকশন টর্কটা নির্ভর করে, অর্থাৎ সেটার সমানুপাতিক। তো এই সমানুপাতিক ধ্রুবককে উঠাই দিতে পারি আমরা একটা কনস্ট্যান্ট দ্বারা, তাহলে টিডি ইকুয়ালস টু আমরা লিখতে পারি কে আই। কেটা কি? এই সমানুপাতের ধ্রুবকটা হচ্ছে কি, ঠিক আছে? তো টিডি এর মানটা আমরা পাইলাম। তো টিসি আমরা দুই প্রকারে পাইতে পারি। হ্যাঁ, টিসি আমরা দুই প্রকারে পাইতে পারি যদি স্প্রিং হয়। যদি স্প্রিং হয়, তো স্প্রিং হইলে কি হয়, আমরা লাস্টলি স্প্রিং এর ক্ষেত্রে বের করছিলাম কি এল বাই টি ইকুয়ালস টু 2000 ইন্টু থিটা বাই 2। তো দৈর্ঘ্য এবং পুরুত্বের অনুপাত কার উপর নির্ভর করতো? জাস্ট থিটার উপর। এখানে সবগুলো মান জানা ছিল, জাস্ট থিটাটা অজানা ছিল। এজন্য স্প্রিং এর ক্ষেত্রে টিসি বা কন্ট্রোল টর্ক সমানুপাতিক হচ্ছে থিটা। থিটা কম বেশি হইলে কন্ট্রোল টর্ক কিন্তু কম বেশি হবে, ঠিক আছে? থিটা কম বেশি হইলে কন্ট্রোল টর্ক কম বেশি হবে। হ্যাঁ, তো এই প্রপোর্শনালিটি আমি তুলে দিব, সেটার জন্য আমরা একটা কনস্ট্যান্ট ইউজ করব, সেটার সেই কনস্ট্যান্টের নাম দিলাম হচ্ছে কে এস, মানে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। হ্যাঁ, স্প্রিং কনস্ট্যান্ট নাম দিলাম এবং থিটা লিখলাম। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তুলে দিতে একটা কনস্ট্যান্ট ইউজ করলাম, যেটার নাম দিলাম আমরা কে এস। হ্যাঁ, আর থিটা যেটা ছিল সেটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। তো কন্ট্রোল টর্কটা কি করে? ডিফ্লেকশন টর্কটাকে ব্যালেন্স করে। তাহলে আমরা লিখতে পারি যে টিডি ইকুয়ালস টু হচ্ছে টিসি, অর্থাৎ ডিফ্লেকশন টর্ক অর্থাৎ একটা কাটা বিক্ষেপ দিয়ে এখান পর্যন্ত যে যায় সেটাকে আবার ফিরে নিয়ে আসে হচ্ছে কন্ট্রোল টর্ক। অর্থাৎ ডিফ্লেকশন টর্ক কি করে? এই কাটাটা হচ্ছে বিক্ষেপ দেয়, আর কন্ট্রোল টর্ক কি করে? কাটাটাকে আবার ইনিশিয়াল পজিশনে নিয়ে আসে। তাহলে দুইটা অবশ্যই সমান হতে হবে। ওকে, তো টিডি এর মান কত? কে আই। টিডি এর মান হচ্ছে কে আই আর টিসি এর মান হচ্ছে কে এস থিটা, ঠিক আছে? তাহলে থিটা ইকুয়ালস টু কি হয়? থিটা ইকুয়ালস টু আমরা পাই হচ্ছে কে ডিভাইডেড কে এস ইন্টু আই। হ্যাঁ, এই দুইটাই যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমরা অতএব লিখতে পারি থিটা প্রপোর্শনাল টু আই। হ্যাঁ, অর্থাৎ কারেন্টের মান এর উপর থিটার মান নির্ভর করবে। অর্থাৎ কারেন্টের মান যত বেশি হবে তত পরিমাণ কোণ করে আমাকে হচ্ছে, ধরো কারেন্টের মান অনেক বেশি হয়ে গেল, একটা ডিফ্লেকশন কাটা এখানে আছে, তো আমি এটা বিক্ষেপ দিয়ে এই পর্যন্ত আসবে, কারেন্টের মান এই পর্যন্ত চলে গেছে, এই জায়গায় চলে গেছে, কারেন্টের মান এই জায়গায় চলে গেছে। হ্যাঁ, তো কতখানি কারেন্টের মান বাড়ছে? যতখানি থিটা বাড়ছে। হ্যাঁ, অর্থাৎ থিটাটা যত মানে কারেন্টের মান আরও যদি বেড়ে যায় তাহলে কি হবে? থিটার মানটাও কিন্তু বাড়বে। কারেন্টের মান বাড়লে থিটার মান বাড়বে, এটা দুইটা প্রপোর্শনাল, সেটা প্রমাণ করলাম স্প্রিং টর্কের ক্ষেত্রে, যদি স্প্রিংয়ের মাধ্যমে টর্ক উৎপন্ন করি। এরপর আসো হচ্ছে যদি গ্র্যাভিটির মাধ্যমে টর্ক উৎপন্ন করি তাহলে কি হবে? গ্র্যাভিটির মাধ্যমে টর্ক উৎপন্ন করলে কি হবে? গ্র্যাভিটির মাধ্যমে টর্ক উৎপন্ন করলে কি হবে? টিসি প্রপোর্শনাল সাইন থিটা, এটা কিছুক্ষণ আগে আমরা দেখাইছি, তাই না? তো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট উঠে দিলে কি হবে? কে জি সাইন থিটা। তো এটা টিডি ইকুয়ালস টু টিসি লেখা যায়। সেমভাবে এখানেও টিডি ইকুয়ালস টু আমরা টিসি লিখতে পারি।
টিডি তো দুইটার ক্ষেত্রেই সমান, টিডি এর মান এখানেও আগেও কি স্প্রিং এর ক্ষেত্রেও কে আই হয়েছে, তোমার হচ্ছে গ্র্যাভিটির ক্ষেত্রেও কি বলে কে আই হবে। টিডি মানে কি ডিফারেন্সিয়াল টর্ক, হ্যাঁ। আর টিসি তোমার গ্র্যাভিটির ক্ষেত্রে তোমার হচ্ছে টিসি আগে হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে ছিল কে এস থিটা, আর হচ্ছে গ্র্যাভিটির ক্ষেত্রে হবে কে জি থিটা, কে জি সাইন থিটা, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়ালস টু কে ডিভাইডেড কেজি আই। তো এই দুইটাই প্রপোর্শনাল লিটি কনস্ট্যান্ট, এই জন্য সাইন থেটা প্রপোর্শনাল আই বলতে পারি আমরা, ঠিক আছে। এই দুইটা সূত্র ম্যাথ করতে কাজে লাগবে, এই অধ্যায়ের ম্যাথ করতে এই দুইটা মেইন সূত্র কাজে লাগবে। আগে যেগুলো শিখছো সেগুলো ভুলে যাইতে পারো, এই দুইটা সূত্র কাজে লাগবে, হ্যাঁ। একটা হচ্ছে যদি স্প্রিং হয় তখন এই সূত্র ইমপ্লিমেন্ট হবে, যদি গ্র্যাভিটেশনাল হয় তখন এই সূত্র ইমপ্লিমেন্ট হবে, ঠিক আছে। এতটুকু বুঝে গেছে? এখন আসো তো, একটা কাটাকে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টকে ঘুরাইতে আমি শুরুতেই বলছিলাম 3 ধরনের টর্ক লাগে। একটা হচ্ছে ডিফ্লেকশন টর্ক, সে কি করে কাটাটাকে বিক্ষেপ প্রদান করে। কন্ট্রোলিং টর্ক কি করে কাটাটাকে আবার ফিরে ইনিশিয়াল পজিশনে নিয়ে আসে। আর ড্যাম্পিং টর্কটা কি করে জানো, তোমরা অ্যানালগ মাল্টিমিটার ইউজ করলে দেখবা যে অনেক কাঁপাকাঁপি করে, এক জায়গায় গিয়ে স্টেবল থাকে না, সেটাকে মানে একটা তোমার হচ্ছে ড্যাম্পিং ডিফ্লেকশন টর্ক দেওয়ার পরে একটা ডিফ্লেকশন বা বিক্ষেপ দিছে, দেওয়ার পরে ওখানে ডিরেক্ট যে স্থির হয়ে যায় হয় না, একটু সামনে পিছনে নড়াচড়া করে। তো এই ড্যাম্পিং টর্কটার কাজ কি? ড্যাম্পিং টর্কটা হচ্ছে ওই সামনে পিছনে কাটার সামনে পিছনে নড়াচড়াটাকে কমায়, অর্থাৎ কাটার কম্পনটাকে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, যদি স্প্রিংয়ের ক্ষেত্রে হয় থিটা প্রপোর্শনাল আই, আর গ্র্যাভিটির ক্ষেত্রে হয় তাহলে সাইন থিটা প্রপোর্শনাল আই। আমরা একটা ম্যাথ করব, এই অধ্যায়ের সব ম্যাথ প্রায় সমান, ওই ম্যাথে এই দুইটা সূত্র কাজে লাগবে। ওকে, ড্যাম্পিং টর্ক। ড্যাম্পিং টর্ক কি করে? কাটার কম্পনকে স্থির করে দেয়, কাটার কম্পনকে স্থির করে দেয়। তো ড্যাম্পিং টর্ক হচ্ছে মূলত 3 প্রকারের হতে পারে, তোমাদের বইয়ে দেয়া আছে। এটা একটা প্রকার, এটাকে বলা হয় আন্ডারড্যাম্পড। আর একটা আছে হচ্ছে তোমার এটাকে বলা হয় ক্রিটিক্যালি ড্যাম্পড। হ্যাঁ, আর একটা আছে হচ্ছে ডিরেক্টলি চলে যায় ইনিশিয়াল পজিশনে, যেখানে 0 হয়ে গেছিল সেই জায়গায় যায়, এটাকে বলা হয় ওভারড্যাম্পড। হ্যাঁ, তো এই 3 প্রকারের ড্যাম্পিং প্রক্রিয়া আছে। ড্যাম্পিং মানে কি? ড্যাম্পিং মানে হচ্ছে কোনো কিছুকে রিডিউস করে স্থির অবস্থায় নিয়ে আসা। একটা কাটা কম্পিত হচ্ছে, কম্পন দিচ্ছে, সেটাকে অনেক জোরে জোরে কম্পন দিতে দিতে আস্তে 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 এক জায়গায় চলে আসা আর একবারে স্থির হয়ে যাওয়া, এটাকে বলা হয় ড্যাম্পিং, মানে হ্রাস করা। সেটা 3 প্রকারের হতে পারে, একটা হচ্ছে আন্ডার ড্যাম্পড, আর একটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্প, আর একটা হচ্ছে ওভার ড্যাম্প। আন্ডার ড্যাম্পটা কি? আন্ডার ড্যাম্পটা হচ্ছে এটা একবারে কাঁপতে 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 খুবই ধীরে 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 এক সময় 0-তে চলে যায়। হ্যাঁ, মানে সে খুব তাড়াতাড়ি স্টেবল হয় না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি স্টেবল হয় না। এই আন্ডার ড্যাম্পটা কি? কাঁপতে কাঁপতে, মনে করো একটা পেন্ডুলামকে দোলাচ্ছ। হ্যাঁ, পেন্ডুলাম সে দুলতে দুলতে সময় তুমি একবার ধাক্কা দিছো, সে এখন দুলতেই আছে, এক সময় গিয়ে অনেক পরে যে সে একবারে স্থির হয়ে যাবে, সময় লাগবে না। এই কন্ডিশনটাকে বলা হয় আন্ডার ড্যাম কন্ডিশন, অর্থাৎ সে আস্তে আস্তে শক্তি হারায় ফেলে এক সময় নিঃশেষ হয়ে যাবে, অটোমেটিকলি হয় এটা। হ্যাঁ, আর ক্রিটিক্যাল ড্যাম কি?
একবারে তুমি হচ্ছে করতেছো, মানে কম্পন হচ্ছে, তুমি থামাই দিলা, এটাকে বলা হয় ক্রিটিক্যাল ড্যাম্প। একবারে প্রায় স্ট্রেট লাইনে, যদিও একবারে পুরোপুরি হয় নাই, হ্যাঁ, মানে এটা একবারে ডিরেক্ট, এটা কিন্তু ইনিশিয়াল পজিশন, এই লাইনটা হচ্ছে স্থির পজিশন, স্থির পজিশন, এটা হচ্ছে জিরোর পজিশন, মানে হচ্ছে তুমি ধাক্কা দিছো, ধাক্কা দিয়ে আন্ডার ড্যামটা কি হয়েছে, একবার দুলছে, দুইবার দুলছে, তিনবার দুলছে, এভাবে অসংখ্য দোলার পরে এক সময় গিয়ে জিরোতে চলে যাবে। হ্যাঁ, আর ক্রিটিক্যালি ড্যামটা কি, ক্রিটিক্যালি ড্যামটা আসলে ডিরেক্টলি যায় না, তোমার কি বলে একটা কোনো ফোর্স প্রয়োগ করা হয়। হ্যাঁ, কোনো ফোর্স প্রয়োগ করা হয়, অর্থাৎ তুমি ফু দিলা, বাতাস দিলা, অথবা হতে পারে কোনো পানির মধ্যে ছেড়ে দিলা, হ্যাঁ, যে কোনো কিছু ফোর্সের মাধ্যমে, আমরা এটা পড়বো কিছুক্ষণ পরে, যে ক্রিটিক্যাল ড্যামটা একবারে ডিরেক্টলি স্থির হয় না, আমি ডিরেক্টলি বলছি প্রথমে, ডিরেক্টলি স্থির হয় হচ্ছে ওভার ড্যাম্পড। হ্যাঁ, ক্রিটিক্যালি ড্যামটা হচ্ছে ডিরেক্টলি স্থির হয় না, আবার সাথে সাথেই থেমে যায় না, এটা খুব তাড়াতাড়ি থামে, কিন্তু কোনো ফোর্স ইউজ করে, সেটা আমরা পড়বো একটু পরেই। আর হচ্ছে ওভার ড্যামটা কি, ওভার ড্যামটা হচ্ছে ডিরেক্টলি কম্পিত হচ্ছে, ডিরেক্টলি তুমি থামাই দিলা, কম্পন হওয়া শুরুতেই ডিরেক্টলি তুমি থামাই দিলা, এটাকে বলা হয় ক্রিটিক্যাল ড্যাম, অর্থাৎ জিরো থেকে একবারে ডিরেক্টলি স্টেবল পজিশনে যায়, ওভার ড্যাম্পড। আর হচ্ছে ক্রিটিক্যালি ড্যামটা কি, তুমি হচ্ছে শুরুতে একটু দুলতে থাকে, কিন্তু কোনো ফোর্স প্রয়োগ করে তুমি একবারে কিছুক্ষণ পরেই জিরোর কাছাকাছি চলে যায়। তো ওভার ড্যামটাও ঠিক না, আন্ডার ড্যামটাও ঠিক না, সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং মেথড। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো এটা এই ড্যাম্পিংটা তৈরি করতে তিনটা পদ্ধতি ইউজ করা হয়। একটা হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং টর্ক তৈরি করতে তিনটা পদ্ধতি ইউজ করা হয়। একটা হচ্ছে তোমার এয়ার ফ্রিকশন, এয়ার ফ্রিকশন, এরপর হচ্ছে ফ্লুইড ফ্রিকশন, এয়ার ফ্রিকশন, এরপর হচ্ছে ফ্লুইড ফ্রিকশন, হ্যাঁ, তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে এডি কারেন্ট, এডি কারেন্ট ফ্রিকশন। এই 3 পদ্ধতিতে মূলত ড্যাম্পিং টর্ক তৈরি করা হয়। এয়ার ফ্রিকশনটা কি, মূলত একটা কাটা আছে, সেই কাটার মাঝখানে একটা পিস্টন লাগানো আছে, কাটার আরেক প্রান্তে একটা পিস্টন লাগানো আছে, এবং পিস্টনটা একটা এয়ার টিউবের মধ্যে রাখা। হ্যাঁ, তো কাটাটা যদি এই দিকে ঘুরে, তাহলে এই পিস্টনটা হচ্ছে, সরি, কাটাটা ধরো এখানে আছে, হ্যাঁ, কাটাটা যদি এই দিকে ঘুরে, তাহলে এই পিস্টনটা উপরের দিকে যাবে, এই দিকে যাবে, আর কাটাটা যদি এই দিকে ঘুরে, তাহলে পিস্টনটা হচ্ছে নিচের দিকে যাবে। তো এটা যদি ঘুরে এই দিকে আসে, ডান থেকে বাম দিকে আসে, তাহলে এই পিস্টনের ভিতরে যে এয়ার আছে, হ্যাঁ, তো সে পিস্টনের ভিতরে তো নর্মালি এয়ার থাকে, তো এই পিস্টনটা যখন উপরের দিকে উঠতে চাবে, ওই এয়ারগুলো বাধা দিবে। হ্যাঁ, তো ধরো একটা সিরিঞ্জের ভিতর যদি তুমি ডিরেক্টলি পাম্প করতে থাকো, সে কিন্তু নর্মালি ঢুকতে চাবে না, তো কাঁটাটা বিক্ষেপ দিলে এটা হচ্ছে ভিতরের দিকে ঢুকতে থাকে, তো নর্মালি হচ্ছে পিস্টনের ভিতরে যে বাতাসগুলো আছে, সেই বাতাসটা পিস্টনকে ভিতরে ঢুকতে বাধা প্রদান করে, আর পিস্টনটা যখন বাধার কি বলে শিকার হয়, তখন এই কাঁটাটা একসময় গিয়ে স্টেবল হয়ে যায় বা স্থির হয়ে যায়। এটাকে বলা হয় ক্রিটিক্যাল ড্যাম্পিং পজিশন। প্রথমে একটু মুভ করে, হ্যাঁ, একটু মুভ করে উপরের দিকে, তারপর ভিতরে বাতাস যখন সংকুচিত হয়ে গিয়ে আর সংকুচিত হইতে চায় না, তখন আর পিস্টনকে ভিতরে যাইতে দেয় না, অর্থাৎ কাঁটাটাকে তখন স্থির করে ফেলে, কাঁটাটাকে স্থির করে ফেলে। ঠিক আছে, এরপর আছে হচ্ছে ফ্লুইড ফ্রিকশন। ফ্লুইড ফ্রিকশনটা হচ্ছে মূলত একটা কাঁটা থাকে, কাঁটাটা একটা দণ্ডের সাথে লাগানো থাকে, যেরকম স্প্রিং টর্ক যেরকম উৎপন্ন হয়েছিল না, সেরকম একটা দণ্ডের সাথে লাগানো থাকে, এবং দণ্ডের নিচ প্রান্তটা একটা হচ্ছে চাকার মতো বা ফ্যানের মতো আকৃতিতে একটা তরলের মধ্যে নিমজ্জিত করা হয়। হ্যাঁ, তরলের ঘনত্ব থাকতে হবে, একবারে ঘনত্বহীন তরল, যেটা একবারেই পাতলা তরল, সেই পাতলা তরলে রাখলে কিন্তু কাজ হবে না। তো এই গাদাটা যখন বাম থেকে ডানে বা ডান থেকে বামে বিক্ষেপ দেওয়া শুরু করবে, কম্পিত হতে থাকবে, তখন এর ভিতরের যে ফ্যানের মতো বা চাকতির মতো
অংশ আছে সেগুলা ওই তরলের মধ্যে কাঁপতে থাকবে। তো এটা যেহেতু একটা কি বলে ঘন তরল, এই তরলটা তখন কি তরলের সান্দ্রতার কারণে এই ফ্যানের মুভমেন্টটাকে বাধা প্রদান করবে এবং কাঁটাটাকে একসময় স্থির করে দিবে। হ্যাঁ, এই টর্কটাকে বলা হয় ফ্লুইড ফ্রিকশন টর্ক। হ্যাঁ, এই ড্যাম্পিং টর্কটাকে বলা হয় ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং টর্ক, অর্থাৎ তরলের মাধ্যমে যেই ড্যাম্পিং টর্কটা তৈরি করা হয় একটা বাতাসের মাধ্যমে, যেখানে পিস্টন আর সিলিন্ডার থাকে আর হচ্ছে তোমার হচ্ছে ফ্লুইড ফ্রিকশনে হচ্ছে ঘন তরল থাকে। কিন্তু এটার অনেক অসুবিধা, এটা ব্যবহার করা চলেই না, বলতে গেলে এটাকে ব্যবহার করা হয় না একদমই। হ্যাঁ, এটাকে কেন ব্যবহার করা হয় না? কারণ ইনস্ট্রুমেন্টকে অলওয়েজ খারাপভাবে রাখতে হয়, অনেক সময় তরলটা লিক হওয়ার সম্ভাবনা থাকে, ময়লা পড়ে যায়, অনেক অসুবিধা এই তোমার হচ্ছে ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিংয়ের ক্ষেত্রে অনেক অসুবিধা থাকে, এই জন্য এটা ইউজ করা হয় না। এয়ার ফ্রিকশনটা ইউজ করা হয় মোটামুটি, তবে সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে এডি কারেন্ট ফ্রিকশন। হ্যাঁ, এডি কারেন্ট ফ্রিকশনের ক্ষেত্রে ম্যাগনেট ইউজ করা হয় এবং যে ইনস্ট্রুমেন্ট কি বলে ইন্ডিকেটিং কাঁটাটা থাকে, সেই কাঁটাটা একটা দ্বন্দ্বের সাহায্যে লাগানো হয়, নর্থ সাউথ, সাউথ নর্থ। হ্যাঁ, তো এই কাঁটাটা যখন বাম থেকে ডান দিকে যাইতে চায় তখন এটা কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট, একবারে কি বলে প্রাকৃতিক চুম্বক ব্যবহার করা হয়। কাঁটা যখন বাম থেকে ডান দিকে যাইতে চায় তো এই দণ্ডটারও একটা কি বলে পোল থাকে, সেই পোল দ্বারা এই কি বলে নর্থ পোল, চুম্বকের নর্থ পোল ওই দণ্ডের সাউথ পোলকে আকর্ষণ করে এবং কি বলে চুম্বকের সাউথ পোল ওই দণ্ডের নর্থ পোলকে আকর্ষণ করে তারা হচ্ছে ম্যাগনেটিক্যালি স্টেবল থাকতে চায়, অর্থাৎ তাকে ঘুরতে দিতে চায় না, বা ঘুরলেও আগের অবস্থানে ফিরে চলে আসে। হ্যাঁ, সে হয়তো বা এই পজিশনে যাইতে পারে, এই পজিশনে যাইতে পারে, কিন্তু আবার আকর্ষণ তাকে টেনে নিয়ে, হ্যাঁ সে টেনে নিয়ে চুম্বকগুলো টেনে নিয়ে আবার আগের অবস্থানে ফিরে নিয়ে আসে, অর্থাৎ সে এখানে কোনোভাবে গেলেও আবার আগের অবস্থানে ফিরে নিয়ে আসে। কিসের মাধ্যমে? যখন এটা হচ্ছে এডি কারেন্ট মেথড, অর্থাৎ একটা স্থায়ী চুম্বকের ভিতর, পার্মানেন্ট ম্যাগনেটের ভিতর যখন একটা দণ্ড চলাফেরা করে, নড়াচড়া করে, তখন এই দণ্ডের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। হ্যাঁ, দণ্ডটা কিন্তু চুম্বক না, এটা কিন্তু চুম্বক না। হ্যাঁ, এই দণ্ডটা কিন্তু চুম্বক না, এই দুইটা হচ্ছে চুম্বক। কিন্তু যখন এই দণ্ডটা একটা চুম্বকের মধ্যে নড়াচড়া করবে, স্বাভাবিকভাবে একটা চুম্বকে একটা লোহা ঘষলে কিন্তু কি হয়, লোহাটাও চুম্বকে পরিণত হয়ে যায় কিছু সময়ের জন্য। কিন্তু যদি নাও ঘষো, স্পর্শ নাও করো, দুইটা পাশাপাশি নর্থ পোল সাউথ পোল চুম্বক রাখো এবং মাঝখানে একটা দ্বন্দ্ব নড়াচড়াও করো, তো তার মাঝখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে কিছু অল্প পরিমাণ কারেন্টও তৈরি হয়, সেই কারেন্টটাকে বলা হয় এডি কারেন্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে এটার মান খুবই কম। হ্যাঁ, অন্যান্য মেশিনের ক্ষেত্রে প্রায় অগ্রাহ্য করা হয় বা নেগলেক্ট করে দেওয়া হয়, কিন্তু ছোট ছোট সূক্ষ্ম যন্ত্রপাতির জন্য কিন্তু এটা খুবই বেশি কাজে লাগে, যেরকম হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্টের জন্য কাজে লাগে। তো এই এডি কারেন্ট তৈরি করে এই ড্যাম্পিং টর্কটাকে রিডিউস করে দেওয়া হয়। ঠিক আছে, এই হচ্ছে ড্যাম্পিং টর্ক তিনভাবে উৎপন্ন করা হয় এবং তার এক্সপ্লেনেশন আমরা দেখলাম। এখন আমরা যে কিছুক্ষণ আগে এই কন্ট্রোলিং টর্কের দুইটা তুলনা দেখছি না, কন্ট্রোলিং টর্কের স্প্রিং আর গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে যে কি বলে কন্ট্রোলিং টর্কটা তৈরি করছি সেটা তুলনা দেখছি আমরা কিছুক্ষণ আগে, সেই রিলেটেড এই বইয়ে ম্যাথ আছে। সেই ম্যাথগুলোর মধ্যে প্রথম ম্যাথটা আমরা করব, সবগুলো ম্যাথ প্রায় একই রকম। উদাহরণ 1 করব। উদাহরণ 1-এ কি বলা আছে, একটি অ্যামিটারের টর্ক, একটি অ্যামিটার এর টর্ক এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক। টর্ক হচ্ছে কি, টর্ক টাউ ইকুয়ালস টু হচ্ছে কার সমানুপাতিক? এর মধ্য দিয়ে যে প্রবাহিত কারেন্ট হচ্ছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে, বলছে একটা অ্যামিটারের যে টর্কটা উৎপন্ন হয় সেই টর্কটা হচ্ছে এর ভিতর দিয়ে, মানে এটা এই অ্যামিটার দিয়ে যদি আমি কোনো কারেন্ট টেস্ট করি তখন এই অ্যামিটারে যে কারেন্ট প্রবাহিত হবে তার বর্গের সমানুপাতিক। এটা প্রথম লাইনে বলছে এই ম্যাথে। হ্যাঁ, একটি অ্যামিটারের টর্ক এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক, এই কথাটা লেখা আছে প্রথম লাইনে। যদি 10 অ্যাম্পিয়ার
কারেন্ট 90 ডিগ্রি বিক্ষেপের সৃষ্টি করে, বিক্ষেপের সৃষ্টি করে। 10 এম্পিয়ার কারেন্ট 90 ডিগ্রি বিক্ষেপের সৃষ্টি করলে 5 এম্পিয়ার কারেন্ট কত ডিগ্রি বিক্ষেপের সৃষ্টি করবে, এটাই হচ্ছে তোমার ম্যাথ। ঠিক আছে, 5 এম্পিয়ার কারেন্ট কত ডিগ্রি বিক্ষেপের সৃষ্টি করবে সেটা দুই মেথডেই দেখাও। স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে দেখাও, স্প্রিং কন্ট্রোল এর ক্ষেত্রে এখানেও দেখাইতে বলছে, এরপর হচ্ছে গ্র্যাভিটি কন্ট্রোলের ক্ষেত্রেও দেখাও। গ্র্যাভিটি কন্ট্রোল এর ক্ষেত্রে, এই ক্ষেত্রেও দেখাইতে বলছে। ঠিক আছে, স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে প্লাস গ্র্যাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই তোমাকে দেখাতে হবে। ওকে, তো আমরা স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে পড়ছিলাম কি থিটা প্রপোর্শনাল টু আই। হ্যাঁ, গ্র্যাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে আমরা পড়ছিলাম সাইন থিটা প্রপোর্শনাল টু আই, এরকম পড়ছিলাম। এই জিনিসটা কাজে লাগবে এখানে। তো এটা কই থেকে আসছিল, এই থিটাটা কই থেকে আসছিল, এটা হচ্ছে এই থিটাটা হচ্ছে কন্ট্রোলিং টর্কের সমানুপাতিক ছিল। হ্যাঁ, আর গ্র্যাভিটির থিটা কই থেকে আসছিল, এটাও ওই কন্ট্রোলিং টর্কের সমানুপাতিক, জাস্ট হচ্ছে সাইন থিটা ছিল। আর স্প্রিংয়ের ক্ষেত্রে সমানুপাতিক শুধু থিটা ছিল। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কারেন্ট পড়ছিলাম আই, কিন্তু এই ম্যাথে একটা জিনিস মেনশন করে দেয়া আছে যে টর্কটা হইল কারেন্টের বর্গের সমানুপাতিক। শুধু কারেন্টের সমানুপাতিক না, কারেন্টের বর্গের সমানুপাতিক। এই জন্য সূত্রটা জাস্ট এখানে চেঞ্জ হয়ে আই স্কোয়ার হয়ে যাবে। সূত্রটা যেহেতু টর্কের উপর এই থিটা ডিপেন্ড করে, এই সাইন থিটা ডিপেন্ড করে, এই জন্য আর এবং ম্যাথেই বলে দিছে কারেন্টের বর্গের সমানুপাতিক, এই জন্য এই জায়গায় কি হবে, আই এর জায়গায় আই স্কোয়ার হয়ে যাবে। যদি ম্যাথে এরকম বলে দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা, আই এর জায়গায় আই স্কোয়ার দিয়ে দিবা। যদি এরকম না বলা থাকে, পরের ম্যাথে কিন্তু এরকম বলা নাই, সেই ক্ষেত্রে তুমি থিটা প্রপোর্শনাল টু আই লিখে দিবা, তখন স্কোয়ার দেওয়ার প্রয়োজন নাই। কারণ আমরা তো জানি থিটা প্রপোর্শনাল টু আই, কিন্তু এই ম্যাথে মেনশন করা আছে যে এটা একটু আপগ্রেডেড ভার্সন বা আপডেটেড মেশিন হয়তো বা, এই জন্য কারেন্টটা বর্গ হয়ে যায়। ঠিক আছে, এতটুকু ডিফারেন্স থাকতে পারে। ওকে, তো বলছে যদি 10 এম্পিয়ার কারেন্ট হয় 90 ডিগ্রি বিক্ষেপের ক্ষেত্রে। হ্যাঁ, 10 এম্পিয়ার কারেন্ট 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি হইলে 10 এম্পিয়ার হবে। তাহলে হচ্ছে 5 এম্পিয়ার হইলে এই থিটাটা কত, এটা হচ্ছে থিটা 1, এটা হচ্ছে থিটা 2, এই থিটাটাই বের করতে বলছে, তাই না? তো আমি জেনারেলি যদি প্রপোর্শনাল হয় তাহলে থিটা 1 I1 স্কোয়ার, সরি থিটা 1 I1 স্কোয়ার লিখতে পারি, তাই না? হ্যাঁ, থিটা 1 I1 স্কোয়ার ডিভাইডেড থিটা 1 ডিভাইডেড থিটা 2 ইকুয়ালস টু I1 স্কোয়ার ডিভাইডেড I2 স্কোয়ার লিখতে পারি এই জায়গা থেকে। হ্যাঁ, ধরো T1 প্রপোর্শনাল V1 আছে, তাহলে সরি T প্রপোর্শনাল V আছে, তাহলে আমরা লিখতে পারি T1 বাই T2 ইকুয়ালস টু V1 বাই V2। এটা কিন্তু আমরা লিখতে পারি, এটারও ফিজিক্সেরই রুল, এভাবে আমরা লিখতে পারি। তো আমার ম্যাথের ক্ষেত্রে দেয়া আছে কি থিটা, মানে আমরা বের করছি থিটা প্রপোর্শনাল টু আই স্কোয়ার। হ্যাঁ, থিটা 1 এর মানও দেয়া আছে, I1 এর মানও দেয়া আছে, থিটা 2 এর মান দেয়া নাই, এটা বের করতে হবে, I2 এর মান দেয়া আছে। তো আমরা এখান থেকে এটা লিখতে পারি, এই সম্পর্কটা তুলে দিতে পারি। হ্যাঁ, এখান থেকে জাস্ট মানগুলো বসায় দাও, থিটার মান 90, থিটা 2 এর মান জানি না, I2 এর মান হচ্ছে 10 স্কোয়ার মানে হচ্ছে 100, আর হচ্ছে 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তো এখান থেকে আমরা ডিরেক্টলি থিটা 2 বের করে ফেলতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে, বা এমনিও বের করতে পারি 25/100, এমনিও বের করতে পারি, যেটা আসে হচ্ছে 22.5 ডিগ্রি। এটা একটা অ্যান্সার, সহজ ম্যাথ, মোটেও কঠিন ম্যাথ নয়।
পরেরটা এখানেও থিটা ওয়ানের মান 90, হ্যাঁ, প্রপোর্শনাল 10 স্কোয়ার। থিটা টু এর মানটা কিন্তু আমি জানি না, থিটা টু এর মানটা জানি না। এখানে থিটা টু এর মান এটা কিন্তু আমরা ডিরেক্টলি বসাই দিলে হবে না, কারণ এখানে জাস্ট থিটা ছিল। থিটা আর সাইন থিটার মানের মধ্যে ডিফারেন্স আছে। থিটার মান 90 ডিগ্রি, কিন্তু সাইন 90 ডিগ্রির মান কত? 1। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে ডিরেক্টলি তুমি 22.5 দুইটার ক্ষেত্রে উত্তর দিয়ে দিবা, তাহলে কিন্তু হবে না। তো এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারি সাইন থিটা 1 ডিভাইডেড সাইন থিটা 2 বের করতে বলছে, হ্যাঁ, I1 স্কোয়ার ডিভাইডেড I2 স্কোয়ার। ওকে, তো সাইন থিটা 1 মানে হচ্ছে কত? সাইন 90 ডিগ্রি, সেটার মান আসলে 1ই আসে। সাইন থিটা 2 এর মান বের করতে হবে আমার এখান থেকে, হ্যাঁ, সাইন থিটা 2 এর মান কত আমি এখনো জানি না। ওকে, এতটুকু হইল। এই পুরোটার মান কত? এই পুরোটার মান হচ্ছে 1। তো সাইন থিটা 2 ইকুয়ালস টু হবে 25/4, মানে হচ্ছে 1/4। 1/4 মানে হচ্ছে 0.25 সম্ভবত। তো থিটা 2 এর মান হবে সাইন ইনভার্স 1/4, হ্যাঁ, সাইন ইনভার্স 1/4 মানে হচ্ছে 14.48 ডিগ্রি। এগুলোতে কিন্তু ডিগ্রি দিতে হবে, যেহেতু থিটার মান ডিগ্রিতে। ঠিক আছে, নিচে এতটুকু দেখা গেছে কিনা আমি জানি না, তবে এটাই আনসার। ঠিক আছে, এই ম্যাথগুলো এইভাবেই করতে হয় আর কি, সহজ ম্যাথ, এত কঠিন না, কঠিনের কিচ্ছু নাই এখানে, একেবারেই সহজ ম্যাথ। আশা করি পারবা বাকিগুলা। আমি আর অন্য ম্যাথ করালাম না, কারণ এগুলো সবগুলো একই রকমের ম্যাথ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে।